দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। নানা আয়োজনে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপিত হয়েছে। বুধবার আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের 5 তারকা হোটেল রাফেলসে হয় এই অনুষ্ঠান। এর আয়োজন করে বাংলাদেশ ইউএই কূটনৈতিক জোন, দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনসুলেট। এতে উপস্থিত ছিলেন অন্তত 20 দেশের কূটনীতিকরা। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদী রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী দুবাইয়ের 5 তারকা হোটেল রাফেলসে জমকালো আয়োজনে উদযাপন করা হয় দুই দেশের অর্ধশত বছরের এই সম্পর্ক। আয়োজনে গেস্ট অব অনার ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের উপপরিচালক রশিদ আব্দুল্লাহ আল কাসির। এছাড়াও অন্তত 20টি দেশের কূটনীতিক, ব্যবসায়ী নেতা, উচ্চপদস্থ কর্মকর্তা সহ প্রায় 300 অতিথি অংশ নেন। বাংলাদেশ ইউএই কূটনীতিক জোন এবং দুবাই ও উত্তর আমিরাতে অবস্থিত বাংলাদেশের কনসুলেটের উদ্যোগে হয় এ আয়োজন। উত্তর আমিরাতের বিভিন্ন শ্রেণী পেশা এবং কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, কনসাল জেনারেলস, তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই রিসেপশন প্রোগ্রাম। আমাদের বঙ্গবন্ধু যে ইউএইর সাথে একটা কূটনৈতিক সূচনা করে দিয়ে গেছেন, আজ তার সফলতা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের মানুষ আজ এখানে ইউএইতে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশাতে যে কাজ করছে, সেটা আমাদের বঙ্গবন্ধু যে সূচনা করে দিয়ে গেছেন তারই এক ফলাফল আমরা আজ দেখতে পাচ্ছি। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক সম্পর্ক নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া সুবর্ণ জয়ন্তী উদযাপনে কেক কাটা হয়। পরে নৈশভোজের আয়োজন করা হয়। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই দেশের ফাদার অব দ্য নেশন শেখ জায়েদ বিন সুলতান নাহিয়ানের সাথে আমাদের যে সম্পর্ক যেটা ছিল, সেই সম্পর্কর অনেকগুলো আমাদের লোকের জানা ছিল না। আজকের এই চিত্রের মাধ্যমে এটা প্রকাশ হয়েছে। বিভিন্ন দেশের কূটনীতিকেরা এখানে এসেছে। আমি মনে করি বাংলাদেশকে এখানে ভালো করে রিপ্রেজেন্ট করা হয়েছে। বাংলাদেশ সম্বন্ধে অনেকেরই যে ধারণা ছিল সেটার অনেক পরিবর্তন হয়েছে। বিদেশি অতিথি ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন আয়োজনে। মেহেদী রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। জার্মানিতে বসবাসরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত হয়েছে সংবর্ধনা সভা। মহান স্বাধীনতা দিবস এবং পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে হয় এই আয়োজন। কূটনৈতিক ছাড়াও আয়োজনে অংশ নেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। জার্মানি থেকে সহকর্মী সামিরা সেতুর প্রতিবেদনে বিস্তারিত। জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসের সংবর্ধনা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন দূতাবাসের বিভিন্ন কর্মকর্তারা। আমন্ত্রিত অতিথিদের কাছে বর্তমান বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়ন কর্ম তুলে ধরেন রাষ্ট্রদূত। আমরা বাংলাদেশের অগ্রগতির কথা এখানে তুলে ধরেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, সেইগুলি আমরা আজকে তুলে ধরেছি তাদের কাছে। দূতাবাসের মিনিস্টার জাবেদ ইকবালের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও আফগানিস্তানের ইন্দো প্যাসিফিক পলিসির পরিচালক ও রাষ্ট্রদূত এরিক কুর্জভাইল। তিনি তার বক্তব্যে বাংলাদেশের অগ্রগতি অর্জনের প্রশংসা করেন। বাংলাদেশ ও জার্মানির সম্পর্ক আরও মজবুত হবে। বিশেষ করে বাংলাদেশ আগের চেয়েও দ্রুত উন্নতি করছে। তবুও অনেক ক্ষেত্রে আমরা নানা বিষয়ে আরও জোরালো ভূমিকা রাখতে পারি। দ্বিপাক্ষিক ইস্যুতে সবসময় বাংলাদেশের পাশে থাকবে জার্মানি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ প্রবাসীরা। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নাচ আর বৈশাখের গানে আগতদের মুগ্ধ করেন শিল্পীরা। সবশেষে ছিল প্রীতিভোজের আয়োজন। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। ওমানে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান তানভীর ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের চতুর্থ শাখা। বাংলাদেশি ব্যবসায়ী শাহজাহানের মালিকানাধীন প্রতিষ্ঠানটি
চতুর্থ শাখাটি উদ্বোধন করা হয় ওমানের সামায়েলে। প্রধান অতিথি হিসেবে বিমান বাংলাদেশ ওমানের কান্ট্রি ম্যানেজার শরীফুল আলম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানের স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম, মোহাম্মদ হারুন, মনির হোসেন, আবুল কাশেম সহ আরও অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন তানভীর ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের ম্যানেজার আবদুল্লাহ আল মুরাদ। এখানে আমাদের সোমালি ব্রাঞ্চ 4 নম্বর ব্রাঞ্চ, এখানে আমরা আজকে ওপেনিং করেছি। ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন, ভালো সেবা পাবেন আমরা এখান থেকে ইনশাআল্লাহ। যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী। দাতব্য সংস্থা আপাসেনের উদ্যোগে হয় এই অনুষ্ঠান। ভ্যালেন্স রোডে অপরচুনিটি জোন মিলনায়তনে আয়োজিত হয় জমকালো এই অনুষ্ঠান। আয়োজনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, নেচে গিয়ে পরিবেশনা মাতিয়ে রাখেন প্রবাসী শিক্ষার্থীরা। বক্তব্য রাখেন আপাসেনের প্রধান নির্বাহী মাহমুদ হাসান। উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মার্ক ফোর্ডস, সংস্থাটির বোর্ড অফ ট্রাস্টির চেয়ার মমতা বেগম এবং অপরচুনিটি জোনের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আব্দুল সত্তার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন অতিথিরা। হজ পালনের ক্ষেত্রে আচার আচরণ এবং চালচলনে বাংলাদেশের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। ওসমানী মিলনায়তনে হজ যাত্রী প্রশিক্ষণ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই পরামর্শ দেন মন্ত্রী। বলেন, মুসল্লিরা যাতে যৌক্তিক খরচে হজ পালন করতে পারে সে বিষয়ে সরকার তৎপর। যাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক প্রক্রিয়া আরও সহজ করার চেষ্টা চলছে। প্রশিক্ষণ কর্মসূচিতে হজের নিয়ম, হজ ক্যাম্প, বিমানবন্দর এবং সৌদি আরবে হজের সময় করণীয় ও সার্বিক ব্যবস্থাপনা যাত্রীদের হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয়। মন্ত্রী বলেন, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরও হজের খরচ সরকারিভাবে কমানো হয়েছে 1,04,178 টাকা এবং বেসরকারিভাবে কমেছে 82,818 টাকা। সৌদি আরবে আপনার পরিচয় শুধু একজন হজ যাত্রী নয়, আপনার পরিচয় আপনি একজন বাংলাদেশি। আপনার আচার আচরণ, কথাবার্তা, চালচলনের মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি প্রকাশ পাবে। সেই দেশের আইন কানুন, নিয়ম শৃঙ্খলা প্রতিপালনে যাতে কোনোরূপ বিচ্যুতি না ঘটে সেদিকে যত্নবান থাকবেন। পচনশীল পণ্য দ্রুত ছাড়করণের নিয়ম থাকলেও গত 1 মাস ধরে তা মানছে না ভারতীয় পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। এতে বেনাপোল বন্দরে কমেছে উচ্চ পচনশীল পণ্য আমদানি পরিমাণ। বিড়ম্বনায় পড়েছেন ব্যবসায়ীরা। বলছেন, খালাসের পর অনেক সময় দেখা যাচ্ছে এসব পণ্য পচন ধরেছে, এতে লোকসান গুনতে হচ্ছে তাদের। ভারত থেকে পণ্য আমদানির জন্য ব্যবসায়ীদের পছন্দের তালিকায় শীর্ষে বেনাপোল স্থলবন্দর। আগে সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত পচনশীল পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে আসতো, আর এখন ভারতের পেট্রাপোল থেকে বিকেল 6টার পর কোনো ট্রাক আসে না। এতে পচনশীল পণ্য আমদানি করতে বিড়ম্বনায় পড়েছেন ব্যবসায়ীরা। জেনারেল পণ্য এবং দ্রুত পচনশীল পণ্য একই সিরিয়ালে দেওয়ার কারণে পণ্য আমদানিতে দেরি হচ্ছে, পণ্য পচে যাচ্ছে। এর কারণে আমরা আমদানিকারক এবং ব্যবসায়ীরা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিগত দিন এটা চালু ছিল, কিন্তু ল্যান্ডপোর্ট সিডব্লিউসির যে প্রধান উনি জয়েন করার পরে উনি এই সিরিয়াল এবং এই আন্তর্জাতিক যে রুল উনি ভঙ্গ করেছেন। বিড়ম্বনা এড়াতে আমদানিকারকরা অন্য বন্দর ব্যবহার শুরু করেছেন। আগে পেট্রাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় 150 ট্রাক পচনশীল পণ্য আমদানি হতো, পণ্য খালাসেও থাকতো বিশেষ গুরুত্ব। কিন্তু এখন সাধারণ পণ্যের সাথেই ছাড় দেওয়া হচ্ছে। যে কোনো মূল্যে 3টে পর্যন্ত প্যারিসেবল ঢুকবে, বাকি 3 ঘন্টার মধ্যে অ্যাসেসমেন্ট কমপ্লিট করলে আর এই জটিলতা থাকে না। আমাদের আমদানিকারকের যে গাড়িগুলো আসে, এই গাড়িগুলো পরের দিনে ছাড় হয়। এতে আমাদের মিনিমাম 10% মাছ, ফল সবকিছু নষ্ট হয়ে যায়। আমদানিকারকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা পেট্রাপোলের সিডব্লিউসির নতুন ম্যানেজার আসার কারণে উনি টাকাও নিচ্ছে এবং বিভিন্ন হয়রানিমূলক কাজ করতেছে। বিধায় আমদানিকারকরা অন্য পোর্টে মুখ ঘুরায় নিয়ে গেছে। ব্যবসায়ীদের আগের মতো সেবা দিতে চায় বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। এই বিষয়ে আলোচনা শুরু করেছে তারা। গাড়ির সিরিয়ালের নামে এক ধরনের জটিলতার খবর আমরা পেয়েছি, যে কারণে অনেক গাড়ি এখন কম ঢুকছে এবং আমদানিকারকরা তাদের সুবিধার্থে অন্য কোনো পোর্টের দিকে চলে যাচ্ছে। পচনশীল পণ্য সমূহ দিনব্যাপী যাতে সারাদিন ব্যাপী আমাদের বেনাপোল বন্দরে পাঠানো হয় সে বিষয়ে সিরিয়াল সেইভাবে সুষ্ঠুভাবে মেনটেন করার জন্য আমি পেট্রাপোল পোর্ট ম্যানেজার মহোদয়কে অনুরোধ করেছি। এই স্থলবন্দর দিয়ে মাছ, সবজি, ফল আমদানি বাড়াতে কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ গ্রহণ করবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ভারতের উড়িষ্যায় নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 7 জন, এখনও নিখোঁজ বেশ কয়েকজন। শুক্রবার
ঝাড়সুগুড়া জেলায় মহানদীতে হয় এই দুর্ঘটনা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওড়িশার বারগা জেলায় মন্দির দর্শনে গিয়েছিল কমপক্ষে 50 জন। দর্শন শেষে কাঠের নৌকায় ফেরার পথে সারদা ঘাটের কাছাকাছি উল্টে যায় নৌকাটি, ডুবে যায় মহানদীতে। দ্রুত শুরু হয় উদ্ধার অভিযান। শুক্রবার উদ্ধার করা হয় একটি মরদেহ, বাকি 6 জনের লাশ উদ্ধার করা হয় শনিবার। নিখোঁজদের সন্ধানে এখনও চলছে তল্লাশি। স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায় কাঠের নৌকাটির ফিটনেস ছিল না, সাথে ছিল না কোনো লাইফ গার্ড সরঞ্জামও। নিহতদের পরিবারকে 4 লাখ টাকা অর্থ সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচারিক কার্যক্রম চলাকালে আদালতের বাইরে নিজের শরীরে আগুন দেয়া তরুণ ম্যাক্সওয়েল অ্যাজারেলোর মৃত্যু হয়েছে। পুলিশ জানায় ওই ব্যক্তি প্রথমে নিজের শরীরে তরল জ্বালানি ঢালেন, এরপর সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে শরীরে আগুন জ্বালিয়ে দেন তিনি। ঘটনায় আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়ে সেখানকার অবস্থানরত সবাই। কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে পুলিশ। এ সময় 4 পুলিশ সদস্য আহত হন। দগ্ধ ব্যক্তিকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে প্রাণ হারান তিনি। তবে কী কারণে ওই তরুণ নিজের শরীরে আগুন দিয়েছিল তা এখনো জানা যায়নি। ধোনির বিপক্ষে খেলতে নেমে তারই রেকর্ড ভেঙে ধোনিকে টুপি খুলে সম্মান জানালেন লোকেশ রাহুল। চেন্নাই ম্যাচ হারলেও লখনৌয়ের ঘরের মাঠে চলেছে ধোনি বন্দনা। ধোনির কারণে চাপ বাড়ে বোলিং শিবিরে, ম্যাচ শেষে বলেছেন রাহুল। অন্যদিকে ধোনি মাঠে নামায় গ্যালারির চিৎকারে সতর্ক সংকেত এলো স্মার্ট ওয়াচে। ইনস্টাগ্রামে পোস্টে জানিয়েছেন ডিককের স্ত্রী। ছবিটা দেখে যে কেউ বলবে ঘরের মাঠে চেন্নাইয়ে খেলতে নামছেন মহেন্দ্র সিং ধোনি। তবে ভারতের যে কোনো মাঠকে যে নিজের আর গ্যালারিকে চেন্নাইয়ের বানিয়েছেন ধোনি। পেয়েছেন দক্ষিণের প্রিয় ডাকনাম থালা। প্রতিপক্ষের মাঠ লখনৌয়ে খেলতে নেমেও দৃশ্যটা ছিল একই। লখনৌ ওপেনার কুইন্টন ডিককের স্ত্রী সাশা ইনস্টাগ্রামে নিজের স্মার্ট ওয়াচের স্ক্রিনে ভেসে ওঠা সতর্কবার্তার ছবি শেয়ার করে লিখেই ফেলেছেন, ধোনি যখন ব্যাটিংয়ে নামেন কোলাহলপূর্ণ পরিবেশ, শব্দের মাত্রা 95 ডেসিবেলে পৌঁছেছে। 10 মিনিট এমন পরিস্থিতি থাকলে সেটা ক্ষণস্থায়ীভাবে শ্রবণ ক্ষমতা হ্রাস করতে যথেষ্ট। 43 ছুঁতে যাওয়া ধোনি এদিনও দেখিয়েছেন ভিনটেজ পাওয়ার। 9 বলে 28 রানের অপরাজিত ইনিংস খেলেন এমএসডি। 90 রানে 5 উইকেট পড়ে যাওয়া চেন্নাইয়ের স্কোর 176 হয়ে যাওয়ার পর লখনৌ অধিনায়ক রাহুলও বলেছেন ধোনি ইফেক্টের কথা। চেন্নাইয়ের 160-165 রান হলে ঠিক হতো, কিন্তু আবারও ধোনির কারণে হলো না। তিনি নামলে চাপ বাড়ে বোলারদের উপর। সময় এবং বোলারদের ওপর তার এমনই আধিপত্য। আমাদের দলটা তরুণ এবং আমার মনে হয় এই প্রথম তারা ধোনির মতো ব্যক্তিত্বের মুখোমুখি হওয়ায় চাপে পড়ল। দর্শকেরা তো গগন বিদারী আওয়াজ তুলেছেন। তবে এই ম্যাচে ধোনির রেকর্ড ভেঙে দলকে জিতিয়েছেন লখনৌ অধিনায়ক রাহুল। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আইপিএলে সর্বাধিক 24টি হাফ সেঞ্চুরি ছিল ধোনির। তবে ধোনির বিপক্ষেই সেই রেকর্ড ভেঙে কিপার ব্যাটার হিসেবে আইপিএলে সর্বোচ্চ 25-50-র মালিক হয়েছেন রাহুল। তবে ম্যাচ শেষে ধোনির সঙ্গে হাত মেলাতে গিয়ে টুপি খোলা সম্মান জানাতে ভোলেননি লোকেশ রাহুল। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।